নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা বিশ্ব রাজনীতিতে এবং বিশ্ব ইতিহাসে বর্তমানে বহু চর্চিত। আমার সঙ্গে এই মুহূর্তে সঙ্গ দিচ্ছে পল্লব। তা আমরা যে বিষয়ে এখন আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তা নিশ্চয়ই তোমরা সবাই ধরতে পারছো যে কোন বিষয়ের দিকে আমি ইঙ্গিত করছি। এই মুহূর্তে আমরা মাঠে ঘাটে বাজারে হাটে সব জায়গায় একটাই লোকের মুখে যে চর্চিত বিষয় সেটা হলো ইউক্রেন এবং রাশিয়ার যে বিবাদ। তা চলুন আমরা বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করি। আমরা একটু দেখার চেষ্টা করব যে কেন এই যুদ্ধের কারণ কি। কারণ যে কোনো যুদ্ধ কোনো একদিনে হয় না, এর পিছনে বহু কারণ থাকে। তাই আমরা দেখব যে এই বিবাদের পিছনে ঠিক নির্দিষ্ট কারণটা কি। এই ইতিহাসটা যেটা আমরা দেখছি যে এখন যে যুদ্ধটা হচ্ছে এর পিছনে যে ইতিহাস সেটা অনেক বহু পুরনো। সেটা আমরা ঠান্ডা লড়াই থেকে দেখতে পারি। মানে ঠান্ডা লড়াই থেকেই এটা বিবাদটা শুরু। তা এর আগে আমরা বলে রাখি যে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তারপর থেকেই মূলত বিবাদটা চরমে পৌঁছায়। তা একটা সময় যখন ঠান্ডা লড়াই ছিল তখন তোমরা অনেকেই জানো যে বিশ্ব দুটো বিভক্ত হয়েছিল, দুটো অংশে বিভক্ত হয়েছিল। তার মধ্যে একটা ছিল ইউএসএসআর। ইউএসএসআর বলতে আমরা যেটা বুঝি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। আর ইউএসএ বলতে নিশ্চয়ই তোমরা সবাই জানো আমেরিকা। তা দুটো পার্টে যখন বিভক্ত হয়ে যায়, আমরা একটু ইতিহাসটা বলি, তারপর যুদ্ধের কারণে তবেই আসলে তোমরা নিশ্চয়ই তবেই বুঝতে পারবে। আচ্ছা, তা সেই সময় যখন দুটো পার্টে বিভক্ত হয়ে যায়, তৎকালীন ভারতীয় প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় জওহরলাল নেহরু মহাশয়, উনি একটা নতুন ধারণার সৃষ্টি করেন, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ। তা জোট নিরপেক্ষ মানে কোনো জোটের মধ্যেই অংশগ্রহণ করেনি। তা এই প্রসঙ্গে অনেকেই মনে করতে পারে যে কে আমাদের প্রকৃত বন্ধু। তা প্রকৃত বন্ধু বলতে আমরা কিছু ঐতিহাসিক কিছু যদি তথ্য তুলে ধরি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও বিচার করতে পারবে যে আমাদের ভারতের কার সঙ্গ দেওয়া উচিত। এই মুহূর্তে 1971-এ যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, তা সেই সময় নিক্সন মানে ইউএস এর প্রধানমন্ত্রী এই প্রেসিডেন্ট যিনি ছিলেন নিক্সন, উনি বলেছিলেন 7টা জাহাজ নিয়ে বে অফ বেঙ্গলে চলে আসেন এবং বলেছিলেন যে কলকাতায় পরমাণু বোমা ফেলবে। তা সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি রাশিয়াতে কল করেন। তা কল করার পরে রাশিয়ার প্রেসিডেন্ট উনিও সঙ্গে সঙ্গে সেই সময় 15টা জাহাজ পাঠিয়ে দেন। তা যখনই কলকাতায় পরমাণু বোমা ফেলার কথা হয়, সেই সময় কি হয় না, রাশিয়ার প্রেসিডেন্ট বলেন যে যদি কলকাতায় একটাও কিছু ফেলা হয় তা আমরা পুরোপুরি আক্রমণ চালাবো, মানে ইউএস এর ওপর। তা সেই ভয়ে ইউএসএ কি করে, পলায়ন করে। তা পরবর্তীকালে 1998 আমরা যখন দেখি যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়, তা উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ 1998। তা সেই সময় ইউএসএ প্রেসিডেন্ট তখন ছিলেন জর্জ বুশ। ভারতীয় প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়কে ফোন করে। তা ফোন করে উনি বলেন যে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডিয়ার ওপর পরমাণু আক্রমণ চালাবে। এই কথাটা যখন শোনেন তখন উনি বলেন যে ঠিক আছে, আমি আমার দেশের জনগণ 25 থেকে 50% হারাতে রাজি আছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আগামীকাল পাকিস্তান সূর্যের আলো দেখবে না। তা এই কথা শুনে জর্জ ডব্লিউ বুশ উনি কি করেন না, সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এবং তারপরে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তারপরে আর কিছুই হয়নি। তা এবার আমরা চলে আসি ইউএসএসআর এর দিকে, যে ইউএসএসআর আর ইউক্রেন বর্তমান যে বিবাদ, এই বিবাদের কারণ কি। এবারে আবার সেই আমরা যাব ইউনাইটেড নেশন যখন গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সেই সময় থেকে। সেই সময় তোমরা নিশ্চয়ই বিভিন্ন পেপারে
বা নিউজে পড়ছো ন্যাটো সম্পর্কে। ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তা এখানে মোট 30টি দেশ আছে। প্রথমে অত ছিল না, প্রথমে 13টি দেশ যোগদান করেছিল। এটি গঠন করা হয় 1949 সালে। তা এটা কি? এটা হচ্ছে ইউএসএ মানে আমেরিকা, তার প্রভাব বিস্তার করার জন্য তার সঙ্গে বিভিন্ন দেশকে সঙ্গে নিয়েছে। তার মধ্যে ইউরোপের দেশই বেশি আছে। তা এরপর আমরা দেখব যে কেন গঠন করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে যে গঠন করা হয়েছিল এই কারণেই যে এর 7 নম্বর আর্টিকেলে বলা আছে ন্যাটোর, যে ন্যাটোর কোনো দেশকে যদি কেউ আক্রমণ করে, আমি যেমন এক্সাম্পল হিসাবে বলছি যে ইন্ডিয়া ন্যাটোর সদস্য নয়। তা ইন্ডিয়া যদি ব্রিটেনকে আক্রমণ করে, তাহলে আমেরিকা ধরে নেবে যে আমেরিকারও এটা অপমান করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে, যেহেতু আমেরিকা ব্রিটেন এগুলো সব ন্যাটোর সদস্য। তা সেই পরিপ্রেক্ষিতে ইউএসএসআর মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া আমরা যেটা বলি, তা সোভিয়েত রাশিয়াও একটা দল গঠন করে, সেটা হচ্ছে ওয়ারশ নামক একটি সংগঠন তৈরি করে, সেটা হচ্ছে 1955 সালে। তা এখানেও 8টা দেশ আছে টোটাল। তা পরবর্তীকালে আমরা বেশি ইতিহাস এগোচ্ছি না, এইটা নিয়ে আমরা কোনো একটা অন্য ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে নিশ্চয়ই তোমরা সবাই জানো যে 1991 সালে ইউএসএসআর ভেঙে যায়, মানে তৎকালীন সোভিয়েত রাশিয়া আমরা যেটা বলি, সেটা ভেঙে গিয়ে টোটাল 15টা দেশে পরিণত হয়। এবার এখান থেকেই ইতিহাসটা চালু। যেমন সোভিয়েত ইউনিয়ন যে 15টা রাষ্ট্রে ভাঙে বা দেশে ভাঙে, যেমন ইন্ডিয়া আমরা যদি বলি, ইন্ডিয়াকে ভেঙে 3টে দেশ হয়ে গেছে, পাকিস্তান, বাংলাদেশ আর বর্তমানে আমাদের প্রিয় ভারত। তা এইটা যদি রাশিয়া ধরি, তোমরা ম্যাপে আমি বলে দেবো আমাদের টেকনিক্যাল টিমকে স্ক্রিনে অবশ্যই ম্যাপটা দেখাতে। এটা যদি রাশিয়া ধরি, ইউক্রেনের অবস্থান ঠিক এই জায়গাটায়। তা ইউক্রেন পুরোপুরি রাশিয়া, এটা যদি আমরা ইউরোপ ধরি, ইউরোপের একটা অংশ বলা যেতে পারে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে 2014 সাল পর্যন্ত মানে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি সম্পূর্ণ রাশিয়ার কথা অনুযায়ী চলতেন। এবার সেই সময় রাশিয়া কি করে না, এই ইউক্রেনের এই ঠিক নিচের দিকে এখানে ব্ল্যাক সি আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে এখানে ব্ল্যাক সি আছে, এখানে ক্রিমিয়া নামক স্থান দখল করে নেন রাশিয়া। যেমন আমাদের পিওকে, ইন্ডিয়ার যে পিওকে পাকিস্তান দখল করে আছে। তো আমরাও যদি ভবিষ্যতে দেখবো আমরা কি করা যায়, সে নিয়ে পরে আলোচনা করছি বা অন্য ভিডিওতে আলোচনা করব। তা এইখানে ক্রিমিয়া নামক এই অংশটা দখল করে নেন 2014-তে। তা দখল করে নেওয়ার পরে কি হয় না, টোটালি রাশিয়াকে G8, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো G8, গ্রুপ 8, এই গ্রুপ 8 থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এখন ওই জন্য G7 আছে। এবারে সমস্যাটা কি, রাশিয়ার কিছু মানুষ এইখানে যে আছেন, মানে দেশ ভাগের আগে, যেমন আমরা যদি ধরি যে পাঞ্জাব ইন্ডিয়াতেও আছে, আবার পাঞ্জাব পাকিস্তানও আছে। দেশটা হয়তো ভাগ হয়ে গেছে, কিন্তু দেশ ভাগ হওয়ার আগে তারা সম্মিলিতভাবে একসঙ্গে থাকতো। এইখানেও তাই, এখানে কিছু রাশিয়ান আছে, রাশিয়ান মানে রাশিয়ার অনুগত। আর এই অংশটা যেটা কিয়েভ আমরা বলি, ইউক্রেনের রাজধানী কি কিয়েভ, এই কিয়েভের এইখানে বেশিরভাগ জনগণ সমর্থন করেন ইউএসএ মানে আমেরিকাকে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হচ্ছে যে ইউএসএ ঘোষণা করেছে যে ন্যাটোর সদস্য বানাবে। এখন যে ন্যাটো নিয়ে বলছিলাম যে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করবে, এখানেই হচ্ছে রাশিয়ার আপত্তি। আর পুতিন একটা গ্রেট লিডার বলা যেতে পারে, মানে পুতিনের আমরা কোনো সময় ওনার বায়োগ্রাফি করব, তোমরা তখন আমরা ডিটেলসে বলবো যে কেন ওনাকে বলা হয় যে গ্রেট লিডার। যাই হোক, এই নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, ওনাকে অনেক সময় বলা হয় যে খারাপ লিডার। তা আমরা সেই নিয়ে পরে আলোচনা করব। এবার দেখা যাক এখানে কি সমস্যা, যে এই যে টোটাল অংশটা, এইখানে রাশিয়া আগেই বলেছে যে যদি ন্যাটো সদস্য করা হয় ইউক্রেনকে, তাহলে আক্রমণ করতে বাধ্য থাকবে। ঠিক আছে,
এই মুহূর্তে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট আছেন পুতিন, মাননীয় পুতিন মহাশয়, তা উনি চাইছেন যে আবার রাশিয়াকে একসঙ্গে করতে, গেটার রাশিয়া করতে। তা উনার সেই জন্য উনি চেয়েছেন যে এই অংশটাকে প্রথমে আস্তে আস্তে দখল করবেন, দখল করার পরে আহ, এখানে যে সেনাবাহিনী আছে ইউক্রেনে, সেই সেনাবাহিনী যেন তারা অস্ত্র প্রত্যাখ্যান করেন। মানে ওনার বক্তব্য এই মুহূর্তে এটাই। যেমন আমরা নিশ্চয়ই তোমরা জানো যে 93,000 সৈন্য পাকিস্তানে 1971-এ অস্ত্র সমর্পণ করেছিল ইন্ডিয়ার কাছে, সেরকম পুতিনও চাইছেন যে যেন ইউক্রেনের যে সেনা আছে ওনারা যেন অস্ত্র সমর্পণ করেন। তা এই একটা ইতিহাস। তা এখানে সমস্যাটা তাহলে কোথায়? ইউরোপের দেশের সঙ্গে ইউএস এর সমস্যা কোথায়? অ্যাকচুয়ালি যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করি, এখান থেকে সম্পূর্ণভাবে লাভবান হচ্ছে কিন্তু ইউএসএ। অনেকে বলছে যে সবচেয়ে দুর্বল প্রেসিডেন্ট ইউএস এর ইতিহাসে জো বাইডেন, বা এটা বলছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা যদি একটু পুরো বড় করে পিকচারটা দেখি, যা লস হচ্ছে কিন্তু রাশিয়ারই হচ্ছে। এবার যদি বলি মনে আসতে পারে যে কেন রাশিয়ার প্রবলেম, যে রাশিয়ার কেন সমস্যা এত। প্রথম কথা, যে এখানে ধরতে গেলে যে একই দেশের লোক লড়াই করছে, যা ক্ষতি হচ্ছে কি হচ্ছে, কারণ আমরা যে ইউক্রেন বর্তমানে দেখছি, সেই ইউক্রেনটা হচ্ছে রাশিয়ারই অংশ। মানে একটা সময় পুরো রাশিয়াই ছিল এটা। তা এখানে এরা যুদ্ধ করছে, অস্ত্র বিক্রি করছে ইউএসএ, ঠিক আছে। তা আরো অন্যান্য দেশ আছে। এবার আরেকটা সমস্যা, মানে রাশিয়ার প্রেসিডেন্টের সমস্যা এটাই যে এইখানে বিশাল গ্যাসের ভান্ডার আছে এবং অন্যান্য খনিজ পদার্থ আছে। তা এই গ্যাসের ভান্ডারটা ইউজ করছে হচ্ছে ইউরোপের দেশগুলো এবং ইউএসএ। রাশিয়ার এটাই হচ্ছে সমস্যা যে এইখানে যে সরকার আছে সেই সরকার হচ্ছে প্রো ইউএসএ। আর আগেই বলেছি যে 2014-এর আগে যে সরকার ছিল সেটা পুরোপুরি রাশিয়ার অনুগত ছিল। এখানেই সমস্যা, যে রাশিয়া চাইছে এখন যে এই অঞ্চলটাকে, পুরো অঞ্চলটাকে ওনার অধীনে আনতে, যেহেতু এই মুহূর্তে সম্ভব নয়, কারণ একটা ইন্টারন্যাশনালি প্রেসার আছে। আর একটা তোমরা শুনে রাখবে যে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো সদস্য আমরা বললে খুব ভালো হয়, ওনারা যে চেষ্টাটা করছেন বা অলরেডি করে ফেলেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে সুইফট। তোমরা হয়তো অনেকেই নাম জানো না বা বুঝতে পারছো না যে সুইফটটা কি। সুইফটটা হচ্ছে যে, আমি খুব সংক্ষেপে বললে বুঝতে পারবে, আমরা যে অনলাইন ট্রানজাকশন করি সেই রকম। মানে রাশিয়ার সুইফট থেকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তো রাশিয়ার অনেক কিছু সমস্যা হবে। কিরকম সমস্যা? যে আমরা যেরকম S400 আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি, তা আমাদের পে করতে হলে কি হবে? আমরা অনলাইনে পে করে দেবো। কিন্তু সুইফট বন্ধ হয়ে যাওয়া মানে বন্ধ করে দেওয়া মানে রাশিয়ায়, সেটা হচ্ছে আমরা পে করতে পারবো না। সুইফট মানে কি? ইন্টারলিঙ্ক ব্যাংকিং আর কি। মানে এরকম প্রত্যেকটা দেশের হচ্ছে বিভিন্ন ব্যাংকিং সিস্টেম একে অপরের সঙ্গে কানেক্টেড করা আছে, ঠিক আছে। এর মধ্যে 500-র উপরে বিভিন্ন ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোকে যুক্ত করা আছে। মানে আমাদের যেরকম ব্যাংকে IFSC কোড থাকে, সেরকম এখানেও একটা নির্দিষ্ট কোড আছে, সেই কোডের মাধ্যমে ট্রানজাকশন হয়। তা এই হচ্ছে একটা সংক্ষিপ্ত ইতিহাস। আমরা ইউএসএ এবং ইউক্রেনের যে সমস্যা সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তা এই মুহূর্তে ইউক্রেনেরও প্রেসিডেন্ট যিনি আছেন, ভলোদিমির জেলেনস্কি, উনিও চাইছেন যে আমরা সমর্পণ করব না। তা এই নিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, সেটা গোটা বিশ্বের পক্ষে খুব খারাপ। আমরা হয়তো অনেকেই বাড়িতে বসে বসে ভাবছি আমাদের থেকে 4,000 কিলোমিটার দূরে একটা যুদ্ধ হচ্ছে, সেখানে ইন্ডিয়া কি এসে যায়? ইন্ডিয়া অনেক কিছু এসে যায়। তো প্রথম কথা, কিছুদিন আগেই তোমরা নিশ্চয়ই নিউজে পড়েছো যে 2-3 দিন আগে ইউনাইটেড নেশনে একটা ভোটাভুটি হয়েছিল। সেখানে ভারত, চীন আর আরব সেখানে হচ্ছে ভোট করেনি, নিরপেক্ষ থেকেছে। মানে এখানে নিরপেক্ষ থাকার অর্থই হচ্ছে যে রাশিয়াকে প্রত্যক্ষভাবে সমর্থন করা। কিন্তু আমরা যে বলছি যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, তার কারণ অনেক কিছু আছে। কারণ রাশিয়ার এই পদক্ষেপ থেকে হয়তো চীনও উৎসাহিত পাবে, এবং চীন এবং তাইওয়ানের যে সমস্যা আছে সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। যে যদি চীন হয়, চীনের পাশেই এখানে তাইওয়ান আছে। তা যদি চীন তাইওয়ানকে দখল করে, সেখানে ইউএসএ আসতে বাধ্য হবে। কারণ হচ্ছে
তাইওয়ান গোটা বিশ্বে সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর মানে দিয়ে থাকে আর কি, এই দেশটি আর কি। তো সেই অনুযায়ী এইটা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে। এবং ভারতের কি সমস্যা হবে, প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের প্রতি ব্যারেল $105 চলে গেছে, যেখানে $70 ছিল সেখানে 105, মানে অনেকটাই বেড়ে গেছে, প্রায় 50% বেড়ে গেছে। তা এই বেড়ে যাওয়াটা আমাদের প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বাজারের ওপর ডিপেন্ড করছে, মানে বাজারের প্রভাবটা পড়বে। মানে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন যে মার্কেটে অনেক কিছুরই দাম বেড়ে গেছে। তা আমরা চাই না যে কোনো যুদ্ধই সবসময় খারাপ, প্রত্যেকটা যুদ্ধই খারাপ, এবং সেখানে নিরীহ মানুষের মৃত্যু হয় সবচেয়ে বেশি। যেহেতু এখানে একটা দুটো দেশের লড়াই, এখানে ইউএসএসআর এবং হচ্ছে ইউক্রেন, যা ইউএসএ এবং রাশিয়া আমরা যদি বলি, মূলত এই দুটো দেশের লড়াই। মাঝখানে পড়ে গেছে যে হচ্ছে ইউক্রেন, কারণ ইউক্রেনকে প্রথমে বলা হয়েছিল যে তোমাদের ন্যাটোতে যুক্ত করা হবে, কিন্তু এই মুহূর্তে ইউএসএও বুঝতে পেরেছে, মানে আমেরিকা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে যদি আমরা ইউক্রেনকে সহযোগিতা করি তাহলে একটা ভয়াবহ একটা যুদ্ধের দিকে যাবে। তা ওই জন্য ইউএসও পিছপা হচ্ছে। এবার ইউরোপের দেশের মধ্যে এই মুহূর্তে ফ্রান্স উঠে আসার চেষ্টা করছে। ফ্রান্স বলছে যে আমরা মানে পূর্ণ সহযোগিতা করব যদি ইউক্রেন চায়। ইতিমধ্যে আমাদের কাছে যে খবরটা আসছে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে যে রাশিয়া ফাদার অফ অল বম ইউজ করতে পারে। এই ফাদার অফ অল বম কি, এটা ছোটখাটো একটা মানে যে ক্ষতি করবে, এটা একটা ছোটখাটো একটা নিউক্লিয়ার যুদ্ধের মতনই হবে, অবস্থা হবে। ফাদার অফ অল, এই মাদার অফ অল বম, সেটা ইউএস এর কাছে অলরেডি আছে। মনে করা হয়, বিশেষজ্ঞরা মনে করছেন যে ফাদার অফ অল বম মানে মাদার অফ অল বমের চেয়ে খুবই ধ্বংসাত্মক, মানে একটা 300 কিলোমিটার রেঞ্জ অব্দি ক্ষতি করে দিতে পারে। সেখানে যেমন আমরা জানি যে জাপানে যখন হিরোশিমা নাগাসাকিতে 6 এবং 9 আগস্ট ইউএস এর দ্বারা পরমাণু বোমা প্রথম ফেলা হয়, সেখানে যে ক্ষতিটা হয়েছিল, যদি ইউক্রেনের ওপর রাশিয়া ফাদার অফ অল বম ইউজ করে তা এটাও সেরকম ধ্বংসাত্মকই রূপ নেবে। তা আমরা চাই না যে এরকম কোনো একটা ক্ষতি হোক। যুদ্ধ কোনোদিনই কোনো মানুষের ভালো করতে পারেনি এবং ভবিষ্যতেও ভালো হবে না। যুদ্ধে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি। শুধু যে দুটো দেশ যুদ্ধ করছে তা নয়, কারণ এই মুহূর্তে আমরা যে বিশ্বে দাঁড়িয়ে আছি সেখানে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সঙ্গে যুক্ত, সেটা ব্যবসা বাণিজ্যের খাতিরে হোক বা অন্যান্য যে কোনো খাতিরে। তা আমরা চাই না এরকম কোনো বড় ধরনের যুদ্ধের দিকে এগোক। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান হোক, এবং গোটা বিশ্বের যেমন নজর আছে আমাদেরও এই বিষয়ে নজর আছে। আমরা চাইছি দুটো সমস্যা সমাধান হোক। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই জানান। তা আপনারা চাইলে লাইক করতে পারেন, কারণ লাইকটা করলে আমরা উৎসাহিত পাবো। বেশি করে শেয়ারও করুন বন্ধুদের মধ্যে, গ্রুপে। তা আমরা নতুন নতুন আরো ভিডিও বানাবার জন্য উৎসাহ পাবো। আর এতক্ষণ ধরে আপনারা যে আমাদের সঙ্গে আছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম।